যখনই পরিবেশ পরিষদের সাথে মিটিং হয়েছে আমরাও বসেছি, আমাদের বক্তব্য দিয়েছি। আমরা স্বৈরাচারকে প্রতিহত করার জন্য শুধু আমাদের বক্তব্যই ছিল না, আমরা সংগ্রাম এবং আন্দোলনের মধ্যে ছিলাম। আমাদের বহু ছাত্র শিবিরের নেতাকর্মীকে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা, অসত্য। আমি বলবো যে এটা অসত্য, প্লাস এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে ছাত্র শিবির যাতে পরবর্তীতে কাজ করতে না পারে তার জন্য আরেকটা পরিবেশ। এটা আমার ব্যক্তিগত অবজারভেশনটা এরকম যে বামপন্থীরাই কোনো না কোনোভাবে এটাকে জিয়ে রেখেছে এবং বিভিন্ন ক্যাম্পাসে পরবর্তীতে সারা বাংলাদেশের ছাত্র শিবিরকে তারা কাজ করতে না দেওয়ার জন্য একটা টেকনিক হিসেবে তারা ব্যবহার করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 54 বছরে 7টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটা নিয়ে 8টি। তো প্রায় সবসময়ই এটা বলা হচ্ছে বা মিডিয়াতে এটা এসেছে যে এবারের মতো ছাত্র শিবির আর প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেনি। যদি করেও থাকে সেগুলো এবারের মতো এতটা সর্বব্যাপী ছিল না। তো আপনি যদি সেই 72 সাল থেকে শুরু করে সর্বশেষ আপনার সময়কাল 90 পর্যন্ত সময়ের শিবিরের কার্যক্রমের তথ্যগুলো আমাদেরকে দেন শুরুতে, তাহলে আলোচনা সুবিধা হয়। ধন্যবাদ মানিক, আমাদের চেঞ্জটিভিতে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মূলত ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 77 সালের 6 ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে তার যাত্রা শুরু। আর এর 77 সালের পর থেকে নির্বাচন হয়েছে 79 থেকে 79, 80, 82, 89, 90। এই সবগুলো ডাকসু নির্বাচনে ছাত্র শিবির তার নিজস্ব প্যানেলে অংশগ্রহণ করেছে। আর সর্বশেষ যেটা 19 হয়েছিল সেটা তো ছাত্রলীগ অংশগ্রহণ করে না, এবার করার মতো অবস্থায়ও ছিল না। ছাত্রলীগের তাণ্ডব এবং তাদের স্বৈরাচারী সমস্ত হল দখল এবং বিভিন্ন কারণে। কিন্তু এরপরে নির্বাচন হলো এবার, যেটা ছাত্র শিবির সরাসরি অংশগ্রহণ করেছে। আগের নির্বাচনগুলোতে কি এবারের মতো প্রচারণা করতে পেরেছে নাকি সেই সময় প্রতিবন্ধকতা ছিল? অ্যাকচুয়ালি 89, 90, 91, 79, 80, 81 যেটা বা 81, 82তে যে 3টা নির্বাচন হলো, 79, 81 এবং 82, সেখানে ছাত্র শিবিরের প্রচারণা কৌশল যেটা ছিল সেটাতে মূলত ছাত্র রাজনীতি একটু ভালো এনভায়রনমেন্টে ডেভেলপ করতে ছিল বিধায় সেখানে প্রকাশ্য তৎপরতা যেমন ছিল। 90, 91 আবার স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আরেক ধরনের একটা সিচুয়েশন ছিল ইউনিভার্সিটি এবং ছাত্র রাজনীতিতে। দুই ধরনের ভিন্ন ভিন্ন কৌশলে ছাত্র শিবির অংশগ্রহণ করেছে। কিন্তু এবার যেহেতু একটা গণ-অভ্যুত্থান হয়েছে যেটা সর্বব্যাপী এবং সর্বকালের একটি অবিস্মরণীয় ঘটনা ঘটেছে, সেখানে ছাত্র শিবির শুধু নয়, সমস্ত মত পথ এবং যারা যে সংগঠনই করুক না কেন উন্মুক্ত একটা পরিবেশ পেয়েছে। এখানে একটা উৎসবমুখর পরিবেশে সবাই কথা বলেছে, এখানে কোনো বাধা বিপত্তি ছিল না। খুবই সুন্দর নির্বাচন হয়েছে, যেখানে ছাত্রছাত্রী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, তাদের মতামতার প্রার্থীকে নির্বাচন করতে পেরেছে। এটা একটা ঐতিহাসিক বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্বাধীনতার পরে। আমি এবারের বিষয়টি আসবো, কিন্তু আপনি যেহেতু সেই পুরনো সময়ের সাক্ষী, তো সেই জন্য ওই বিষয়গুলো জেনে নিতে চাচ্ছি যে 89, 90 আপনি অংশগ্রহণ করেছেন ডাকসু নির্বাচনে। একবার আপনি এজিএস পদপ্রার্থী ছিলেন আর অন্যবার জিএস পদপ্রার্থী। তো সেই সময়টিতে আসলে শিবিরের কাজের বিস্তৃতি কতটা ছিল? আমরা দেখেছি যে ফলাফল সেই সময় হয়েছে, 3rd পজিশনে ছিল শিবির। শিবির ক্যাম্পাসে অতটা প্রভাব রাখতে পারেনি। এর কারণ কি? তখনও কি এই ধরনের গত 16 বছরে যে প্রতিবন্ধকতার মুখে ছিল শিবির, ওই সময়ও ছিল কিনা সেটা? হ্যাঁ, ওই সময়ও ছিল। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এরকম যে স্বাধীনতা পরবর্তীতে ইসলামী সংগঠন বা ইসলামিক রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলোই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিশেষ করে যারা ধর্মনিরপেক্ষতা রাজনীতি করেন কিংবা যারা বামপন্থী রাজনীতিতে সক্রিয় ছিল, বিশেষ করে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন, এরা সম্মিলিতভাবেই শিবিরের কোনো ধরনের তৎপরতাকে তারা ক্যাম্পাসে দৃশ্যমান হোক এটা তারা চায় নাই। বিভিন্নভাবে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং এই প্রতিবন্ধকতার মধ্যে শুধুমাত্র যে ট্যাগিং দেওয়া কিংবা ফিজিক্যালি অ্যাসল্ট করা তাই না, তারা যাতে কোনো প্রোগ্রাম করতে না পারে, কোনো ধরনের প্রকাশ্য তৎপরতা না আসতে পারে, সমস্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা প্রশাসনকে ব্যবহার করেছে, তারা কোনো সময় আইন শৃঙ্খলা বাহিনীকে তারা ব্যবহার করেছে যাতে শিবির প্রকাশ্য করে কাজ করতে না পারে। এর মধ্যে দিয়েও যেহেতু বিশ্ববিদ্যালয়ের একটি সাহিত্য সংস্থা, সেখানে সুযোগ আছে তার তৎপরতা চালানোর জন্য, সেই সুযোগগুলো শিবির ব্যবহার করেছে, কিন্তু এরকম প্রকাশ্য করতে পারে না। এবং সর্বশেষ আপনি শুনে আশ্চর্য হবেন
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রশাসনকে তারা ব্যবহার করেছে একটি সংগঠন করে। মূলত এই সংগঠনটা এখন যারা নেগেটিভ নিয়ে কথা বলছেন তারা ভুল ব্যাখ্যা করেন। সেটা হচ্ছে এরশাদ সাহেব যখন ক্ষমতা দখল করলেন, দখল করার পরে ছাত্রদের মধ্যে তীব্র প্রতিবাদের সৃষ্টি হলো। সেই প্রতিবাদের মধ্যে দিয়ে যখন নতুন বাংলা ছাত্র সমাজ নামে একটি সংগঠনকে অস্ত্র এবং বিভিন্ন পেশি শক্তি, হুন্ডা গুন্ডা, ইলেকশন ঠান্ডা এই ধরনের একটা স্লোগান নিয়ে যখন তারা ক্যাম্পাস দখল করতে আসলো, তো সম্মিলিতভাবে সমস্ত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ প্রতিরোধ গড়ে তুলেছিল, যার ভিত্তিতে এরশাদ সাহেবের সেই ছাত্র সংগঠন নতুন বাংলা ছাত্র সমাজ ক্যাম্পাসে তারা তৎপরতা আসতে পারে নাই। কিন্তু এই ইস্যুটাকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়ন বলো, বামপন্থা যারা আছে, ছাত্রলীগ সহ তারা একটা কাজ করলো যেটা সংবিধান বিরোধী, বাংলাদেশের মৌলিক মানব অধিকার বিরোধী, সংগঠন করার ক্ষমতা বিরোধী। তার নাম হচ্ছে পরিবেশ পরিষদ। এটা আজকে অনেকে বলে থাকেন যে পরিবেশ পরিষদের মাধ্যমে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল। ছাত্র সমাজকে অ্যাকচুয়ালি এরকম নয়, এটা কোনো ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কারণ আমি তো তখন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যেহেতু আমি নির্বাচনও করেছি। আমরা ভাইস চ্যান্সেলরকে বললাম, তখন ডক্টর আব্দুল মান্নান সাহেব ছিলেন ভাইস চ্যান্সেলর, তাকে বললাম যে পরিবেশ পরিষদ নামে যদি সংগঠন হয়ে থাকে তাহলে আমরা তো সরকার বিরোধী, আমরা রাজপথে এবং ক্যাম্পাসে আমরা মুভমেন্ট করছি এরশাদের এই স্বৈরাচারী ক্ষমতা দখল করে রাজনীতিকে, গণতন্ত্রকে স্থগিত করে দিয়েছে, সংবিধান স্থগিত করেছে, সংবিধানকে তারা কি স্থগিত করে দিয়ে শুধু স্বৈরাচারী একটা ব্যবস্থাকে এখানে পুনর্বাসন করার চেষ্টা করছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন। এই আন্দোলনে যখন ছাত্র শিবির সহ সমস্ত ছাত্র একত্রিত হয়ে আন্দোলন করছে, আর আমরা সকলে মিলে তখন নতুন বাংলা ছাত্র সমাজকে প্রতিহত করার জন্য আমরা আন্দোলন করছি, হঠাৎ করে দেখা গেল যে পরিবেশ পরিষদ নামে একটি সংগঠনের জন্ম দেওয়া হলো যেখানে ছাত্র শিবির নাই। পরে আমরা সকলে মিলে যখন ভাইস চ্যান্সেলরকে বললাম যে এটা তো সংবিধান বিরোধী, এটা বিশ্ববিদ্যালয় আইন বিরোধী, এটা হতে পারে না, তখন ভাইস চ্যান্সেলর নিজেই বলেন ঠিক আছে ওটা হয়ে যাক, কিন্তু আমরা পরিবেশ পরিষদের মিটিং যখন হবে সাথে সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে আমরা আলাদা বসবো, তোমাদের বক্তব্য আমরা শুনবো এবং শুনে সম্মিলিতভাবে আমরা স্বৈরাচারকে প্রতিরোধ করবো। এবং সেক্ষেত্রে আমরা সফল হয়েছি। পরিবেশ পরিষদ নামে সংগঠন ছিল, এটা মূলত ছাত্র শিবিরকে ব্যান করার জন্য নয়, ছাত্র শিবিরকে প্রতিরোধ করার জন্য নয়, অনলি হয়েছিল পরিবেশ পরিষদ বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা শিক্ষা সুষ্ঠু পরিবেশ ফিরে আনার জন্য, শুধু নতুন বাংলা ছাত্র সমাজকে প্রতিহত করার জন্য এই সংগঠনের জন্ম হয়েছে। যেটা বলা হচ্ছে যে সেই পরিবেশ পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল ছাত্র সমাজ এবং ছাত্র শিবিরকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না দেওয়া হয় বা তাদের নিষিদ্ধ করা হয়েছিল পরিবেশ পরিষদের মাধ্যমে, এটা বলা হচ্ছে। এটা কি তাহলে সম্পূর্ণ মিথ্যা? এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমি নিজেই অংশগ্রহণ করেছি, আমি সেই ডেলিগেটের প্রধান ছিলাম। আমরা বহুবার বিভিন্ন ইস্যুতে যখনই পরিবেশ পরিষদের সাথে মিটিং হয়েছে আমরাও বসেছি, আমাদের বক্তব্য দিয়েছি। আমরা স্বৈরাচারকে প্রতিহত করার জন্য শুধু আমাদের বক্তব্যই ছিল না, আমরা সংগ্রাম এবং আন্দোলনের মধ্যে ছিলাম। আমাদের বহু ছাত্র শিবিরের নেতা কর্মীকে শহীদ করা হয়েছে, আহত করা হয়েছে, পঙ্গু করে দেওয়া হয়েছে। এবং আপনি সেই সময়ে, সেই যে সময়ের কথা বলছেন, সেই সময়ে আমানুল্লাহ আমান বা হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক প্রধান, মুস্তাফিজুর রহমান বাবুল, এরাই তো আপনার সহ রাজনৈতিক দলের নেতা ছিলেন, তাই না? তাহলে সাক্ষ্য যদি সত্যের সাক্ষ্য দেয় তাহলে তো আপনার কথাকে তারা মেনে নেবে, আপনি তাই বলছেন? অবশ্যই অবশ্যই। আমরা তো ওই সময় যে বিশেষ করে ছাত্রলীগের সভাপতি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর, পরবর্তী আওয়ামী এমপি হয়েছিলেন, এরপর আমানুল্লাহ আমান। এই ছাত্র দলেরও পরিবর্তন হয়েছে, শামসুজ্জামান দুদু, এরপর আসাদুজ্জামান রিপন, তারপরে হচ্ছে এই আমানুল্লাহ আমান। এই যে তারা বিভিন্ন ধরনের কমিটির মাধ্যমে পরিবর্তন হয়েছে, এরা তো সব সাক্ষী। এদের সাথে একসাথে আমরা আন্দোলন করেছি। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, 15 দল 7 দল নামে এবং 5 দলের যে রাজনৈতিক দলগুলো ছিল যারা 3 জোটের, সেই 3 জোটের সাথে সাথে জামাত ইসলামীও কিন্তু সেখানে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে। ঠিক একই ব্যবস্থায় ছাত্রদের মধ্যেও সেই ছাত্রলীগের নেতৃত্বে তারা ছাত্র সংগ্রাম পরিষদ করেছে, ছাত্র দলের নেতৃত্বে সংগ্রামী ছাত্র জোট করেছে। আর আমরা ইসলামী ছাত্র শিবির একাই আমরা এরশাদ বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজপথে আমরা লড়াই করেছি, আমরা উৎখাতের জন্য কর্মসূচি দিয়েছি এবং সেগুলো যুগপৎ হয়েছে। রাজনৈতিক অঙ্গনে যেমন যুগপৎ কর্মসূচি অবস্থান ছিল এরশাদের পতনের জন্য, ছাত্র অঙ্গনও ঠিক আগে বলছিল আমরা যুগপৎ কর্মসূচি দিয়েছি এবং ওটা ইতিহাস সাক্ষী আছে। আপনি দেখবেন যে সর্বশেষ যে মহাসমাবেশ হয়েছিল ছাত্রদের, সেই ছাত্র সমাবেশের মধ্যে সংগ্রামী ছাত্র জোট করেছিল টিএসসিতে তাদের মহাসমাবেশ,
এবং দুয়েল চত্বরে করেছিল সংগ্রামী ছাত্র সংগ্রাম পরিষদ। আর সেই চারুকলার সামনে ছিল ছাত্র শিবিরের মহাসমাবেশ। 3টি বড় বড় সমাবেশ সেই সময় বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল। এটা সেই আন্দোলনের একটা প্রমাণ, এবং সেই জায়গায় ছাত্র আন্দোলনের মধ্যে অবস্থান ছিল। আমরা যারা সত্যিকার অর্থে গণ আন্দোলন কিংবা এরশাদ বিরোধী অভ্যুত্থানের সাথে শরিক ছিলাম, অংশীদার ছিলাম, তারা সকলেই কিন্তু রাজনৈতিক ময়দানে আমরা কর্মসূচি দিয়েছি পরস্পর মিলেমিশে, সেখানে কোনো ধরনের বিরোধ ছিল না, যার ফলেই কিন্তু এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে, এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তাহলে পরিবেশ পরিষদের নামে বা তার উপরে চাপিয়ে দেওয়া এই যে দায়, ছাত্র শিবির নিষিদ্ধের দায় ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা সম্পূর্ণভাবেই সম্পূর্ণ মিথ্যা, অসত্য। আমি বলবো যে এটা অসত্য, প্লাস এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে ছাত্র শিবির যাতে পরবর্তীতে কাজ করতে না পারে তার জন্য আরেকটা পরিবেশ। এটা আমার ব্যক্তিগত অবজারভেশনটা এরকম যে বামপন্থীরাই কোনো না কোনোভাবে এটাকে জিয়ে রেখেছে, এবং বিভিন্ন ক্যাম্পাসে পরবর্তীতে সারা বাংলাদেশের ছাত্র শিবিরকে তারা কাজ করতে না দেওয়ার জন্য একটা টেকনিক হিসেবে তারা ব্যবহার করেছে, টুলস হিসেবে ব্যবহার করেছে। আচ্ছা, আপনার এই যুক্তি যদি সঠিক হয়, তাহলে আমরা যদি 90 থেকে দেখি, 90 থেকে 2006 পর্যন্ত ধরি, আমরা দেখলাম যে 2001 সালে যখন 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলো, জামাত ও বিএনপির মধ্যে পার্ট হলো গভর্নমেন্টে, এরপরেও কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে উন্মুক্ত হয়নি, সরাসরি কার্যক্রম চালায়নি। তারা হয়তো হলগুলোতে সহাবস্থান করেছে ছাত্র দলের সঙ্গে। তাহলে কেন করলো না? এই দীর্ঘ একটা সময়ে কিন্তু ছাত্র শিবির আর প্রকাশ্যে আসেনি। না, এটা বোধহয় ওইরকম না। আমাদের 4 দলীয় জোট যখন সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু তারা একসাথে বহুত কর্মসূচি তারা নিয়েছে। ছাত্র শিবির এবং ছাত্র দল যৌথভাবে অসংখ্য কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। রাজপথে তারা ছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তারা ছিল। কিন্তু যেহেতু তারা সরকারে ছিল, সরকার থাকার ফলে আমাদের ওই সময় রাজনৈতিক প্রতিপক্ষ ছিল শুধু আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট, যারা ছাত্রলীগের মোকাবেলায় ঠিক নির্বাচন হয় নাই। নির্বাচন করার কারণে ইন্ডিভিজুয়ালি কোনো দৃশ্যমান কোনো কর্মসূচি তাদের দেওয়ার প্রয়োজন হয় নাই বা আসে নাই। কিন্তু যখন আবার এই অবস্থার পরিবর্তন হলো, তখন কিন্তু আবার ছাত্র শিবির তার সামর্থ্য মতো সমস্ত কার্যক্রমই পরিচালনা করেছে। সেখানে প্রকাশ্য কখন দেখা যায় ছাত্রদেরকে, তো দেখা যায় তখন যখন তারা নির্বাচন হয়, কিংবা কোনো ছাত্র নির্বাচন হয়, অথবা কোনো দলীয় কর্মসূচি থাকে। ছাত্র শিবির কখনোই তো কোনো দলীয় কর্মসূচি ক্যাম্পাসে করতে না পারলেও ক্যাম্পাসের বাইরে তো সব সময়ই তারা কর্মসূচি বাস্তবায়ন করেছে, সমস্ত বাইরে ছিল। আর ক্যাম্পাসের ক্ষেত্রে তো নির্বাচন না হওয়ার ফলে ছাত্রদের দাবি দেওয়া ভিত্তিক যে কর্মসূচিগুলো, অধিকার ভিত্তিক কর্মসূচিগুলো, সেগুলো ছাত্রদলও তো ওইভাবে করতে পারে নাই, যে নির্বাচন নাই। আর নির্বাচনের কারণে তাদের একটা আমেজ তৈরি হয়, ছাত্রদের কাছে যাওয়ার প্রয়োজন হয়, তাদের অধিকার, তাদের সেবামূলক কর্মসূচি যেতে হয়, যে দৃশ্যমান কর্মসূচি, সেগুলো নির্বাচন না হওয়ার ফলে কিন্তু এটা হয়েছে।